বাংলা লিংক বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, শুরু করছি আমাদের আজকের মেঘালয় অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে এসেছি ভারতের মেঘালয় রাজ্যে, ঘুরে দেখছি এখানে দেখার মতো স্থানগুলো, জানার চেষ্টা করছি এরা এখানে তাদের পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে। গত পর্বে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত জনিত এলাকা মৌসিন নামে এসেছিলাম। হ্যাঁ বন্ধুরা, চেরাপুঞ্জি নয়, বর্তমানে মৌসিন নামে ওয়েটেস্ট প্লেস অফ আর্থ, সেই মৌসিন নাম দেখে আমরা রওনা হয়েছিলাম জাকরেমের পথে। আজ সেখান থেকে শুরু করলাম আমাদের অভিযান। তো বন্ধুরা, রেডি হয়ে নিন। শিলং থেকে জাকরেমের দূরত্ব 65 কিলোমিটার। ওখানে আছে এক আশ্চর্য গরম পানির ঝর্ণা। সারা বছর বিনা পয়সায় গরম পানি গড়িয়ে পড়ে জাকরেমের হট স্প্রিং থেকে। এটা মেঘালয়ের একটা মাস্ট সি টুরিস্ট পয়েন্ট। আপনারা দেখছেন জাকরেম হট স্প্রিং যাওয়ার পথের দৃশ্য। বন্ধুরা, আমরা এসে গেছি মেঘালয়ের একটি প্লেস অফ ইন্টারেস্ট, জাকরেম হট স্প্রিং এ। মেঘালয়ে এই কদিন ঘুরে ঘুরে পর্যটন বিষয়ক আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। ধৈর্য ধরুন, আস্তে ধীরে সেই সব অভিজ্ঞতা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলুন ঘুরে আসি জাকরেম হট স্প্রিং বা গরম পানির ঝর্ণা থেকে। ওয়েলকাম টু হট স্প্রিং। মানে এখানে একটা ঝর্ণা বা প্রস্রবণ আছে যেটা গরম পানির। এখানে অনেক ইংরেজি লেখা আছে, একটু পড়েন। 40 টাকা গাড়ি পার্কিং সহ, 10 টাকা করে মানুষের, না 10 টাকা আর 20 টাকা গাড়ি পার্কিং। এরকম সব জায়গায় যেখানে দেখতে যাবেন ভাববেন না যে এই গাড়ি একটা নিয়ে নিলাম অমনি সব দেখে ফেলবো, তা কিন্তু হবে না। ঢুকতে পয়সা লাগবে, গাড়ি রাখতে পয়সা লাগবে। থ্যাংক ইউ। আসেন আসেন আসেন। অনেক নিচে আমরা নামছি ওই উপর থেকে, যাবো ওই নিচে, দেখেন। হ্যাঁ বন্ধুরা, নিচের ওই ঘরগুলোর কোনো একটা জায়গায় গরম পানির ঝর্ণাটা আছে। জাকরেম এলাকাটা পুরোটাই পাথুরে পাহাড়ি। দুই পাহাড়ের খাঁজ পার হয়ে শুধুমাত্র ঝর্ণা দেখার জন্য এখানে সুন্দর একটা পায়ে চলা ব্রিজ তৈরি করা হয়েছে। এলাকাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও দেয়াল লিখন বা পোস্টার লাগানো নেই। মেঘালয় ঘুরতে এসে একটা জিনিস খেয়াল করলাম যে এখানের যে সকল দর্শনীয় স্থান আছে তার সবকটিতেই সাইনবোর্ড দিয়ে পথ নির্দেশিকা, স্থানের নাম, বিষয়বস্তু ও ইতিহাস, করণীয় না করণীয় ও সতর্কীকরণ নোটিশ দেওয়া আছে। এবং দর্শনীয় স্থানের কর্তব্যরতরাও বেশ বন্ধুবৎসল। এসব স্থানে পর্যটনের জন্য নির্দিষ্ট ফি দিয়ে টিকিট নিয়ে ঢুকতে হয় এবং আশ্চর্যজনকভাবে নিয়ম কানুনের বিষয়গুলো সবাই মেনে চলে। অনেক গরম, মোটামুটি মানে আমরা যখন গা হাত পা ছ্যাঁক দিয়ে পানিটা গরম করে বালতিতে পা ডুবাই, সেরকম গরম সহ্য হবে, পুড়বে না, তবে এরকম রাখলে অনেক গরম, অনেক। ওয়াও! মেঘালয়ে অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ আছে। গরম পানির ঝর্ণাটা তেমন একটা প্রকৃতির দান।
খেয়াল করুন, ধোঁয়া উঠছে গরম পানি থেকে। এখান থেকে এরা কিভাবে টাকা রোজগার করছে। একসময় এখানে তেমন কোনো পর্যটনের সুবিধা ছিল না, তখন সবাই কষ্ট করে পাহাড় পেরিয়ে এখানে সে ফ্রি গরম পানিতে গোসল করত। তারপর এখানে রাস্তা তৈরি হলো, ব্রিজ তৈরি হলো, পর্যটকদের গোসলের সুবিধার জন্য চৌবাচ্চা করে গরম পানি ধরে তা বাথরুমে পাঠানো হলো। শুরু হলো ইনকাম। জনপ্রতি ঢুকতে 10 রুপি, 20 মিনিট গোসল করতে 10 রুপি এবং গাড়ি পার্কিং এ 20 রুপি। প্রতিদিনই ভ্রমণ পিপাসুরা এখানে আসে, তবে শীতের সময় চরম ভিড় হয়, তখন এটা একটা পিকনিক স্পটে পরিণত হয়। এখন ভাবুন, এখান থেকে বছরে 10 রুপি করে কি পরিমাণে আয় হয়। এই দুইটা চৌবাচ্চা দেখছেন, এই চৌবাচ্চা একসময় খোলা ছিল, পরে সরকারিভাবে এটাকে আসলে এভাবে বেঁধে দেওয়া হচ্ছে যেন পানিটাকে ভালো মতো ব্যবহার করা যায়, ওখানে বাথরুমে গোসল করা যায়। এগুলো এই জায়গায় আমি যা শুনলাম সালফারের খনি আছে ভিতরে, সেই গন্ধকের খনি যেহেতু নিচে আছে, ওইটার পাশ দিয়ে বা ওটার ভিতর দিয়ে যখন পানিটা আসছে তখন এটা এভাবে গরম হয়ে যাচ্ছে, একেবারে বয়েল হয়ে যাচ্ছে। এখানে নাকি ডিম ছেড়ে দিলে ডিম বয়েল হয়ে যায়। আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এই পানি দিয়ে যদি আপনি প্রতিদিন গোসল করেন তাহলে আপনার গায়ে কোনোদিন চর্মরোগ হবে না, ঠিক? আর থাকলে ভালো হয়ে যাবে, ঠিক। তো বন্ধুরা, ঝটপট আরেকবার দেখে নিন। সমুদ্র পৃষ্ঠ থেকে 1400 মিটার উচ্চতায় জয়ন্তিয়াদের আদি বাসস্থল ভারতের মেঘালয়ের শিলং শহর থেকে 65 কিলোমিটার দূরের জোয়াই শহরের জাকরেম হট স্প্রিং এলাকাটি। আর আমরা ঝটপট জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয় নাম। প্রশ্নটি ছিল, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? সঠিক উত্তর হল শ্রীমঙ্গলে। এবারে 9362টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 5172টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকা নিউ ডিওএইচএস এর রফিকুল ইসলাম। কংগ্রাচুলেশন, আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে। প্রিয়জনকে নিয়ে 3 দিন দূরাতে আয়েশ করে আসুন, আর বাকিরা আমার সাথে আসুন, ঘুরে শেষ করি মেঘালয়ের জাকরেম হট স্প্রিং। বন্ধুরা, আমরা বলতেই ভুলে গেছিলাম যে এখানে একটা গরম পানির সুইমিং পুল আছে। বড় বড় পাথর দিয়ে সাজানো এলাকাটি দেখতে অনেকটা রক গার্ডেনের মতো। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত স্নিগ্ধ পরিবেশের মাঝে প্রাকৃতিক আশ্চর্য গরম পানির ঝর্ণা দেখে মনে হচ্ছে এই পর্যটন স্পটটি দেখতে এসে 10 রুপি খরচ সার্থক হয়েছে। এই যে গাছটা, এই যে এইটা রডেডেনড্রন ফুল গাছ, আমি উচ্চারণ করতে পারছি না। রবীন্দ্রনাথের শেষের কবিতায় যে আগুন ধরেছে যে বলেছিলেন, এই গাছের কথাই বলেছিলেন, গাছে আগুন ধরেছিলেন বলেছিলেন, রডেডেনড্রন ফুল গাছ, সেই রডেডেনড্রন ফুল কেমন না, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফোটে। এটা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফোটে, 2 মাস। ফুলটা একদম লাল হয়, ফুলটা একদম লাল হয়। নির্যাস মানে ফুলের রসটা দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের মেঘালয় অভিযানে। বন্ধুরা, বিরতির আগে আপনারা দেখেছেন মেঘালয়ের শিলং শহর থেকে 65 কিলোমিটার দূরের জোয়াই শহরের জাকরেম হট স্প্রিং। এবার আমরা ছুটছি জাকরেম থেকে ফিরতি পথে শিলং থেকে 25 কিলোমিটার দূরের এক আশ্চর্য বনভূমি মফলং সেক্রেট ফরেস্ট দেখতে। তো বন্ধুরা, রেডি হয়ে নিন। বন্ধুরা, মেঘের রাজ্যে এসে এই প্রথম আমরা মেঘের ছোঁয়া পেলাম। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে ছেঁড়া ছেঁড়া তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। এমন মেঘের ভেলা দেখতে আমরা সবাই কতবার যে বান্দরবান ছুটে গেছি তার হিসাব নেই। আমাদের অনুষ্ঠান যারা ধারাবাহিকভাবে দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে গত পর্বে আমরা মফলং সেক্রেট ফরেস্ট দেখতে গিয়ে গেটম্যান অনুপস্থিত থাকায় ভেতরে ঢুকতে পারিনি। আশা করছি এবার আমরা ফরেস্টটা দেখতে পাবো। তো যেতে পথে আপনাদেরকে একটা ভ্রমণ টিপস দেই। টিপসটা হলো, একা একা ভ্রমণের চেষ্টা করুন। বিষয়টা একটু কঠিন অবশ্য। সমস্যা যেটা হবে তা হলো আপনাকে দেখে রাখার কেউ থাকবে না। তবে শুধু এভাবেই অন্য একটি দেশকে নিজের মতো করে দেখা সম্ভব হয়। দল বেঁধে বিদেশ ঘুরতে গেলে নিজের ভাষাতে কথা বলতে বলতে দলের সদস্যরা যা যা বলে মানে অন্যের নিয়ন্ত্রণ চলতে হয়। আর যে জায়গায় ঘুরতে গেছেন সেটা ফেলে নিজেদের আলাপে বেশি হয়। আর এজন্যই নিজে নিজে ঘোরা ভালো। তাছাড়া ভ্রমণের আগে কোথায় যাচ্ছেন সেখানকার আবহাওয়া, সম্ভাব্য বেড়ানোর জায়গা, যাতায়াত কিসে করবেন, সম্ভব হলে আগে থেকে ট্রেনে বাসের টিকিট, হোটেল বুকিং দেওয়া ইত্যাদি করে রাখতে পারলে একা ঘোরা কোনো বিষয় না। বর্তমানে এসব তথ্যের জন্য ইন্টারনেটের উপর পুরো ভরসা করতে পারেন। আর বন্ধুরা, আমরা ফিরছি মৌসিনরাম থেকে শিলংয়ের পথে। ফিরতি পথে আমরা এসে গেছি আমাদের এবারে গন্তব্য মফলং সেক্রেট ফরেস্টের খুব কাছে। গত পর্বে আমরা এখান থেকে ফিরে গিয়েছিলাম, তবে এখন গেট খোলা, আমরা গাড়ি নিয়ে একেবারে বনের ধারে চলে যেতে পারবো। দেখুন, রাস্তার ডান পাশে একজন বসে আছে, উনি আমাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন দিলেন।
তো সিক্রেট ফরেস্টে ঢোকার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 এই নম্বরটা আমি আবার বলি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আমরা এসে গেছি প্রাচীন অদ্ভুত এক বনভূমিতে। খুব সাবধান। শেষ পর্যন্ত আমরা আসলাম সিক্রেট ফরেস্টে। সিক্রেট ফরেস্টে ঢোকার আসলে তেমন কোনো নির্দিষ্ট রাস্তা নেই, যে কোনো দিক থেকে আপনারা সিক্রেট ফরেস্টে ঢুকতে পারবেন। এটা সিক্রেট ফরেস্ট বলা হয় এই কারণে যে এই ফরেস্টের কোনো গাছপালা কোনো কিছু বিনষ্ট করা হয় না। যে পাতাটা পড়ে সেই পাতাটাও এখান থেকে কুড়ানো হয় না, কারণ এখানে মিথিকালে বলা আছে যে এর যদি কোনো কেউ পাতা ছেড়ে তাহলে তার একটা যে কোনো শরীরে যে কোনো একটা অংশে ক্ষত সৃষ্টি হবে। কেউ ডাল কাটলে হাত পা কেটে যেতে পারে, আর পুরো গাছটা যদি কেউ কাটে তাহলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এবং মানুষ মারা যায়। এই ভয়ে এই জঙ্গলটার কোনো ক্ষতি সাধন কেউ কখনো করেনি। প্রত্যেকটা গাছ অনেক পুরাতন, বলা হয় 1000 বছরের পুরাতন একটা জঙ্গল। অনেকে বলে এটা মায়াকানন, কারণ এর মধ্যে যদি কেউ ঢোকে সে আর ফেরত আসে না। আমরা একটু ঢুকি। সিক্রেট ফরেস্টকে ভুলক্রমে সিক্রেট ফরেস্ট ডাকায় বন্ধুরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে বলে রাখি, এই বনে খাবার নিয়ে ঢোকা কিন্তু নিষেধ। খাওয়া তো দূরের কথা, যারা পিকনিক করতে আসে তারা বনের বাইরে খোলা মাঠে পিকনিক করে। মেঘালয়ের প্রতিটি খাসি গ্রামেরই একটা সিক্রেট ফরেস্ট আছে। খাসিয়াদের ধারণা তাদের পূর্বপুরুষদের আত্মা এই পবিত্র বনে শান্তিপূর্ণভাবে বসবাস করে, আর এই জন্যই এই বন তাদের কাছে একটা মহাপবিত্র স্থান। এই বনের কোন রকম ক্ষতি সাধন, কোনো কিছু আহরণ, বনের ভিতর অহেতুক প্রবেশ, হইচই এসব কিছুই করে না কেউ। ধর্মীয় অনুশাসন থাকায় এই বনটি এখনো অক্ষত টিকে আছে। পুরো মেঘালয়ের সিক্রেট ফরেস্টের মধ্যে এই মফলং বনটি সবচেয়ে বড়, প্রাচীন এবং পবিত্র। সত্যি ভাবতে অবাক লাগে, জনবসতির এত কাছে এমন একটা বন কোন রকম ক্ষতি সাধন ছাড়াই যুগ যুগ ধরে টিকে রয়েছে। আশ্চর্য একটা জিনিস দেখেন, ঘন দেখেন, এবং সত্যি কথা যে এই জঙ্গলের কোনো কিছুই আহরণ করা হয় না। তবে এরকম একটা জঙ্গল প্রাকৃতিকভাবে আমাদের অনেক অনেক ধরনের অনেক কাজে আসে। যেমন এখানে থেকে বোঝা যায় যে গাছপালা প্রাকৃতিকভাবে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রকৃতিতে কোনো ধরনের কোনো কিছু বাড়তি বা কমতি হচ্ছে কিনা, এর মাটি পরীক্ষা করে সায়েন্টিস্টরা। যে সমস্ত গাছপালার বেড়ে ওঠা বা অনেক কিছুই হয়তোবা তারা পরীক্ষা করে। এই বনটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু অনেক পুরাতন এবং সাথে সাথে একদম খুব ঘন বন তাকায় দেখেন, তার কারণে এর প্রায় প্রত্যেকটা গাছে অর্কিডের জন্ম হয়। অনেকে এই ফরেস্টটাকে অর্কিড ফরেস্ট বলে। আপনারা দেখতে পারেন ওই যে ওই যে ওই যে ওই যে অনেক অর্কিড। তবে এই বনে কোন দিক দিয়ে যাবো, কোথায় যাব, এই রাস্তা শেষ হয়ে গেল এখানে। তবে একটুখানি হাঁটবো, নিচে আসেন। মফলং বনে ঢুকতেই একটা পানি ছোট্ট ঝর্ণা পর্যন্ত পাথরের পথ আছে। তারপর থেকে কোথাও কোনো পায়ে চলার পথের চিহ্ন নেই। পায়ের নিচে মোটা হয়ে ঝরা পাতা পড়ে আছে, তার আশেপাশে পড়ে আছে পুরো গাছের লগ বা এমন অনেক কিছু, কেউ ধরেও দেখে না। গাছে গাছে নানা রকম অর্কিড, প্রতিটি গাছেই একই অবস্থা, ফার্ন আর বুনো মাশরুম যেখানে সেখানে। এই বনে প্রচুর বুনো গোলাপ গাছ আছে। তাছাড়া ঔষধি গাছের জন্য এই বন বিখ্যাত। আমি অনেক বন বাজারে ঘুরেছি, কিন্তু এমন অদ্ভুত ধরনের কোনো বন কখনো দেখিনি। মেঘালয়ের মফলং সিক্রেট ফরেস্টে অনেক প্রজাতির প্রজাপতি আছে, আছে পাখি। তবে আশ্চর্য হতে হয় যে এই বনে কোনো বিষাক্ত সাপ, যোগ বা এমন কোনো পোকামাকড় নেই। এমনকি হিংস্র জীবজন্তু বিচরণ করে না। চারিদিকে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। এই বনটা পাহাড়ি পাথুরে এলাকায়, তাই হাঁটতে গেলে কখনো উপরের দিকে আবার কখনো নিচের দিকে হাঁটতে হয়। বনের প্রতিটি গাছেই যেন এক একটি শিল্পকর্ম, অবাক হয়ে দেখার মতো। বনের ভেতরে কোনো পায়ে চলার রাস্তার চিহ্ন না থাকা এবং চারিদিকে একই ধরনের গাছ ও পরিবেশ হওয়ায় সত্যি যদি কেউ বনের খুব ভেতরে প্রবেশ করে তাহলে এই বন থেকে সঠিক পথে বের হয়ে আসাটা খুবই চ্যালেঞ্জিং।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফিট উচ্চতার এই বনভূমিটির আয়তন প্রায় ৭০০ একরের মতো। মফলং এর এই পবিত্র বনভূমিকে গুণীজনেরা প্রাকৃতিক জাদুঘর বলে ডাকে। এই রহস্য ঘেরা পবিত্র বন ঘুরতে ঘুরতে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হল, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ মফলং, বি অ্যামাজন, সি সুন্দরবন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলতে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি? আর আপনারা দেখছেন মেঘালয়ের অতি প্রাচীন এবং পবিত্র মফলং সিক্রেট ফরেস্ট। শিলং থেকে 25 কিলোমিটার দূরের মফলং সিক্রেট ফরেস্ট দেখতে গাইডের সাহায্য নেওয়া যায়। এখানে ঢুকতে জনপ্রতি 20 রুপি এবং গাড়ির জন্য 50 রুপি দেওয়া লাগে। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ভ্রমণ পিয়াসীদের জন্য বনে প্রবেশের পারমিশন পাওয়া যায়। মফলং ফরেস্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মেঘালয়ের ট্যুরিজমে এক বিশেষ মাত্রা যোগ করেছে। একাধারে বন দেখা, পবিত্র স্থান ভ্রমণ এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ পেলাম। মফলং ফরেস্ট প্রকৃতি প্রেমিকদের জন্য একটা আদর্শ গন্তব্য। তো বন্ধুরা, আজ আর নয়, মেঘালয়ের মফলং সিক্রেট ফরেস্ট দেখেই বিদায় নিতে হবে আমাদের বিদেশ ভ্রমণ আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আমাদের চলার পথের পাথে। তো দেখা হবে আগামী পর্বে মেঘালয়ের আরো কিছু দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। ওকে, দেখলাম খুব একটা বেশি দূর যায়নি, কারণ এটার হাফ কিলোমিটার দেখাও যা, 10 কিলোমিটার দেখাও তাই, আগাম আসা নাই কোনো। এবং প্রত্যেকটা গাছ যেন একটা জীবন্ত ফসিল, ওদের শরীরগুলা দেখতে এরকম তাজা, মানে ওই যে পাতা পরে যে পচে হ্যাঁ। ওইটা নরম হয় না মাটিটা, এটা তো উর্বরা শক্তি। সবচেয়ে বেশি রটেরন্য ফুল গাছ, এই দেখেন এক চাটিয়া রটেরন্য, অনেক রটেরন্য ফুল গাছ আমি দেখলাম। তার মানে ওই সময়টা যখন ফুল ফোটে তখন লাল হয়ে থাকে। হ্যাঁ, লাল লাল, মানে ওয়াও, সময় মতো আসবেন, এই ফরেস্টটা দেখবেন। দারুণ দারুণ, আসলে সুন্দর। বাংলা লিঙ্ক বাংলার পথে।